সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাই টিভির ধ্রুবতারা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি শিরিন বকুল জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। ঈদ মানি আনন্দ, ঈদ মানি হইচই, ঈদ মানি সবার সঙ্গে সবার আনন্দকে ভাগ করে নেওয়া। আনন্দ কখনো একা উপভোগ করা যায় না, আনন্দকে ছড়িয়ে দিতে হয় সবার মধ্যে। আর সেজন্যই আমরা এই ধ্রুবতারা অনুষ্ঠানে আমাদের এই ঈদের আনন্দকে ছড়িয়ে দিতে চাই তারকাদের মধ্যে। সেই জন্যই আমরা তারকাদের আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই ধ্রুবতারা অনুষ্ঠানে। আজকে আমাদের এই ধ্রুবতারা অনুষ্ঠানে দুজন তারকা এসেছেন, চলুন তাদের সাথে পরিচিত হই। আমার বাদিকে আছেন আমাদের দেশের অত্যন্ত শক্তিবান অভিনেতা আহমেদ রুবেল, যিনি মঞ্চ এবং চলচ্চিত্রে অভিনয় দিয়ে সবার হৃদয়কে জয় করে নিয়েছেন। আর আমার ডান দিকে আছে চাঁদনি, যার নামেই তার পরিচয়। চলুন আজকে আমরা দুই তারকার সাথে আড্ডা দিই, জেনে নেই তাদের জানা কথা, তাদের না বলা কথা। প্রথমেই রুবেল ভাইয়ের কাছে যাই। কেমন কাটছে ঈদ এবং মানে ঈদের আনন্দ কিভাবে ভাগ করে নেওয়া হচ্ছে সবার সঙ্গে? মানে এখন তো আসলে এই সময় বা এই বয়সে এসে ঈদের আনন্দটা ঠিক মানে দেখে আনন্দ পাই, কিন্তু ঠিক ছোটোবেলায় যেটা করে যেটা আনন্দ পেতাম এই ধরনের কিছু করতে পারি না। মানে এটা একটা আক্ষেপ থেকে যায়। মনে হয় যে মানে আমার শৈশবকালের বয়সে যেভাবে ঈদ উদযাপন করা হতো, যেমন এখন ঈদে হয়তো যারা আনন্দ করছে বা যে আনন্দটা দেখে নিজের কাছেও আনন্দ লাগছে, সেই জিনিসটা হয়তো ডিরেক্টলি আমি করতে পারছি না, এই বয়সে পারছি না। আবার যখন বয়স অল্প ছিল বা এখন যাদেরকে দেখছি যে দেখে মনে হচ্ছে আনন্দ লাগছে বা ওরা আনন্দ করছে, এই বয়সটা পার করে এসেছি। তো তাহলে এই যে যাদের দেখছি যারা আনন্দ করছে, আমি করতে পারছি না, এই যে মানে এটা কি কষ্ট, মানে একটা হারানোর বেদনা? না, সেটা শৈশবটা আমার চলে গেছে, শৈশবের সেই দিনগুলো। না, সেটা আছে একটা মনে হয় যে শৈশবটা কেমন ছিল সেটা একটু শুনি। এক্স্যাক্টলি, মানে শৈশবের মানে এখন আমি যাদেরকে দেখে আনন্দ পাচ্ছি বলছি, শৈশবকালের বা এখনকার আমার ভাগ্নি বা আমার বাচ্চারা বা এখনকার যারা আছে তারা ঈদ হতেই যে তাদের চোখে মুখে যে আনন্দের বিষয়টা কাজ করে, সেই জিনিস একই জিনিসটা মানে এটা নিজের মধ্যে এখন ফিল করতে পারি না। সচরাচর যাদের সঙ্গে দেখা হয় না, এরকম অনেক মানুষ আছে যাদের সঙ্গে অনেকদিন পরে হয়তো ঈদ উপলক্ষেই হয়তো দেখাটা হলো, যেমন আজকে আপনার সাথে আমার দেখা হলো অনেকদিন পর। চাঁদনির সঙ্গে দেখা হলো অনেকদিন পরে, কতদিন পরে দেখা হলো, আমার ঠিক অনেকদিন পরে। তাহলে আমরা এই একই প্রশ্ন চাঁদনিকেও করতে পারি যে শৈশবের ঈদ। আচ্ছা, চাঁদনি কি এখনো শৈশবে আছে? না, আমি তো এখন অনেক বড়। হ্যাঁ, যদি ওকে দেখলে ছোটই মনে হয়। ওকে কেন মনে হয় যে সেই ছোট্ট চাঁদনি? কই, এই যে আমি শাড়ি পরা, আমি তো ঠিক আমি বড়দের মতই। এইটা বলো যে আমার বিয়ে হয়েছে, আমি একটি সংসারে করতে না। না, চাঁদনি আসলে এখন বড় হয়েছে। তাহলে চাঁদনির কাছে কি শুনি, শৈশবের ঈদটা কেমন ছিল আর এখন বিয়ের পরে প্রথম ঈদ কেমন? শৈশবের ঈদটা অনেক মজার ছিল। যেমন আগে মানে সালামির বিষয়টা ছিল, এখন সালামি দিতে হয় আগে ঈদে। আর কোরবানির ঈদে তো আমরা এমনিও জামা কাপড় খুব কম পেতাম, ওই গরু ছাগল ওগুলো নিয়ে সবাই বেশি ব্যস্ত ছিল। তো ঘুরে বেড়াতাম, বাট মানে কিছুক্ষণ মানে কিছুটা সময় কাটানোর পরে যে সব কোরবানি হয়ে যেত, এরপরে বান্ধবীরা আসতো, সবার বাসায় ঘুরে ঘুরে খেতাম, সেমাই টেমাই খেয়েটাই ঘুরে টুরে বেড়াতাম এই। আর এখন যেটা হচ্ছে যে এখনকার ঈদ হচ্ছে নিজে রান্না করো, পরিষ্কার করো, সব ঠিকঠাক করো, মেহমান আসবে, হ্যাঁ একটু এই তদারকি করে। পারি 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 মোটামুটি পারি, গান করতে পারে, অভিনয় তো পারি, কিন্তু রান্নাটা কেমন করে সেটা আমরা এখনো প্রমাণিত হয়নি আমাদের। মোটামুটি পারি, এটা আমরা বাপ্পা মজুমদারের কাছ থেকে জেনে নেব। ভাই কিরকম রান্না করেন? আমি খুব একটা পারি না, আমি খুব অল্প, একদম মানে উপায় নাই, মানে কোনো রকম ভাবে চলতে হবে সেরকম ভাবে আমি পারি আর কি। ভাত রান্না করতে পারি। আমি কিন্তু অনেক ছেলেকে জানি যারা মেয়েদের অনেক ভালো রান্না করে, অবশ্যই আমাদের এবং রান্নাটা তাদের প্যাশন। তারা মানে যে কোনো উপলক্ষ পেলে রান্নাঘরে ঢুকে যায়। অবশ্যই অবশ্যই, সেটা যেমন তাদের বউদের জন্য অনেক মজা যে যাদের স্বামীরা ভালো রান্না করে। আচ্ছা, চাঁদনির শুরুটা কি? নাচ, অভিনয়, গান, মানে কোনটাতে? আমার শুরুটা আসলে নাচ দিয়েই। আমি আমার 4 বছর বয়স থেকে আমি বাফা বুলবুল ললিত কলা একাডেমি ধানমন্ডি শাখাতে আমি শিখেছি, ওখান থেকে আমার শুরু। এরপরে শিশু একাডেমিতে শিখেছি, তারপরে এই তো চলছে। আমরা কিন্তু চাঁদনিকে মানে প্রথম দেখি দুখাই ছবিতে, তাই না? অভিনয় করলো, আসাদ ভাইয়ের মেয়ে হয়েছিল, তাই না? হ্যাঁ, ওইটাতে আমরা প্রথম দেখি। তাহলে দুখাই তো আমাদের বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটা অন্যতম একটা ভালো ছবি। এই ছবিতে মানে অভিনয়টা কি করে মানে মোর্শেদ ভাইয়ের সাথে যোগাযোগ হলো, মোর্শেদুল ইসলামের
সাথে? ওইটাও নাচ দিয়ে শুরু। ওনার একটা থিয়েটার ছিল ঢাকা লিটল থিয়েটার, বাচ্চাদের ওটা ছিল। আর ওনার থিয়েটারে একটা শেক্সপিয়ার নিয়ে একটা গল্প ছিল, যে আমার মার্চেন্ট অফ ভেনিস, ভেনিস সওদাগর। তো সেটাতে আমরা নাচ করতাম, আমি, লিমা লিটা, কুমকুম নামে আমরা 4 জন, তো বক্স নিয়ে। তো সোনা রূপা মানে সীসা, এইটা নিয়ে গল্প ছিল, মানে কোন বক্সকে কোন রাজকুমারীকে বিয়ে করার চুজ করার ছিল বিষয়টা। তো ওটা নিয়ে নাচ করতাম মোর্শেদ আঙ্কেলের ওইখানে। তো ওখান থেকে উনি দেখে বলল যে আই তুমি কি অভিনয় করবে নাকি। আমার আম্মুকে বললো, তো আম্মু বললো যে হ্যাঁ অসুবিধা নাই। তারপরে সিলেকশন করলাম, স্ক্রিন সিলেকশন হলো, দেন ওখানে টিকলাম, তারপরে এই দুখাই করলাম। আমি কিন্তু অভিনয় শিখিনি কখনো কোথাও। এটা দুখাই ছবিটা তো শুটিং করতে আমরা যেটুকু শুনেছি অনেক মানে কঠিন একটা অবস্থা ছিল শুটিং করতে গিয়ে, সবাই অনেক কষ্ট করেছে। 2 বার গিয়েছিলাম আমরা ওখানে, কুয়াকাটা পার হয়ে আমাদের একটা বর্ডার, বাংলাদেশের মানে বঙ্গোপসাগরের বর্ডার, ওখানে ওটার জায়গাটার নাম ছিল চরগঙ্গামতি। আচ্ছা, ওখানে আমরা একবার শীতের টাইমে গিয়েছিলাম, আর একবার একদম তুফান যখন আসলে সাইক্লোনের টাইম ছিল, ওই টাইমটাতে আমরা ছিলাম। ওখানে আমাদের একটা সাইক্লোন সেন্টার ছিল, ওখানেই আমরা মাঝখানে সম্পূর্ণটাই ওখানে। হ্যাঁ, শুধু একমাত্র আমাদের জলোচ্ছ্বাসের একটা সিন ছিল, ওটা ওনারা এফডিসিতে ফেলে তারপরে করেছিলেন। এই আমরা চলচ্চিত্র প্রসঙ্গে রুবেল ভাইয়ের কাছে যাই, কিন্তু আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব। কোথাও যাবেন না, রিমোট নিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মিস করবেন ধ্রুবতারা। প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আশা করি আপনারাও ধ্রুবতারার মতো সত্য হয়ে আছেন আমাদের সঙ্গে। আমরা যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম, চলচ্চিত্র, আমরা চাঁদনির গল্প শুনেছি। আমরা সাধারণত জানি যে আমরা যারা অভিনয় করি অনেকেই মানে যারা টেলিভিশন থেকে চলচ্চিত্রে, ছোট পর্দা থেকে বড় পর্দায়, কিন্তু এখানে আহমেদ রুবেলের একটু ব্যতিক্রম ঘটনা ঘটেছে। তিনি বড় পর্দা থেকে এসেছেন ছোট পর্দা, তাই সেই গল্পটা আমরা একটু শুনি। আমি তো আসলে নাটকের দল করতাম, ঢাকা থিয়েটারে কাজ করতাম। হ্যাঁ, আমি সেটা তো আমরা জানি, প্রথমে করতাম। সেখান থেকে ওটা করতে করতে আমি যখন আমার দল করা বা গ্রুপ করা প্রায় বছর 5 হয়ে যায় বা 6 হয়ে যায়, তখন আমার বন্ধু সিনেমার ডিরেক্টর এবং প্রডিউসার ছিলেন একজন, মানে তার কারণেই হয় আর কি প্রথমত। তো সেটা 93-4 এর কথা। এরকম করে আমি মানে 12টা বা 15টা মতো আমি ফিল্মে অভিনয় করি। মনে আছে প্রথম ছবির নাম? হ্যাঁ, মানে আমাদের কমার্শিয়াল ছবি যেটাকে বলে, ছবির নাম ছিল আখেরি হামলা। একটি পর্যায়ে আমার নিজের কাছেই, আমি তখনও দল করছি, গ্রুপ করছি, নাটকের প্রোডাকশন করছি, মঞ্চে তখন আপনি কন্টিনিউ করছি। আমি তখন প্রোডাকশন করছি ঢাকা থিয়েটারের। আমি করি প্রথম হাত হদাই, 89 এর প্রোডাকশন হাত হদাই। হ্যাঁ, তারপরে জৈবতী কন্যার মন, মার্চেন্ট অফ ভেনিস, এন্ড দেন পরবর্তীতে বনপাংশুল। আসলে ফিল্মটা করার পর আমার যে ধরনের একটা মনের মধ্যে যে একটা মানে আকাঙ্ক্ষা ছিল যে ফিল্ম হচ্ছে সবচেয়ে বড় একটা মাধ্যম, 35 মিলিমিটার এটা পর্দায় স্ক্রিন, এত বড় একটা স্ক্রিনে কাজ করতে হয়, এটার মধ্যে একটা অন্যরকম বিষয় আছে। কিন্তু ঠিক আমি খুব অ্যাডজাস্ট করতে পারছিলাম না, সত্যি কথা বলতে, যে ওই সময়ে যে ছবিগুলি আমি করছিলাম, কাজ যে ফিল্মগুলোতে কাজ করছিলাম, আমার কাছে ঠিক মনোভূত হচ্ছিল না। এর একটি পর্যায়ে বেশ একটু গ্যাপ, অ্যান্ড দেন ওই সময়ে যখন আমি নাটক করলাম, বনপাংশুল প্রোডাকশনটা করলাম, ঠিক তার পরপরই আমি টেলিভিশনে প্রথম কাজ করলাম, দ্যাট ইজ বলা বিটিভিতে না, এটা হচ্ছে ইটিভি প্রথম ওপেনিংয়ে একটি নাটক, গিয়াসউদ্দিন সেলিমের লেখা এবং পুলক গুপ্ত ডিরেকশন। আচ্ছা, ওর প্রথম এটা হচ্ছে আমার প্রথম নাটক। হ্যাঁ, অভিনীত প্রথম নাটক। নাটকের নাম মনে আছে? হ্যাঁ, নাটকের ছিল স্বপ্নযাত্রা। স্বপ্নযাত্রা নাটকে চললো। একটি পর্যায়ে আবার যদি ফিল্মের কথা বলি, তাহলে দেন হুমায়ুন আহমেদ স্যারের ছবি করলাম আমি, চন্দ্রকথা। এর মধ্যে চন্দ্রকথা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রত্যাবর্তন চলচ্চিত্রে নাকি, ব্যাচেলর অথবা চন্দ্রকথা এরকম হবে। হ্যাঁ, চন্দ্রকথা। তারপর দেন শ্যামল ছায়া নামে একটা ছবি করি হুমায়ুন স্যারের করি। এই তারপরে ফিল্ম করি আমাদের দেশের না, বাইরের একজন ডিরেক্টর, দেশের মানে এই ডিরেক্টরটা দেশের, কিন্তু সে ইংল্যান্ডে থাকে, প্রডিউসার ইংল্যান্ডের, দ্য লাস্ট ঠাকুর নামে একটা ছবি। অনেক সুন্দর, কিন্তু দেখতে পারিনি, আমার খুব আফসোস। আচ্ছা, চাঁদনি প্রথম নাটক কি ছিল? আমার প্রথম নাটক ছিল, আমি দুখাই করার পরপরই আমি আর্য ভদ্রলোক উদিত ছিলেন, ওনার একটা করেছিলাম বুদ্ধিজীবীদের উপরে, ঘৃণা। 14 ডিসেম্বরের জন্য ছিল ঘৃণা, ফার্স্ট আমার নাটক ছিল, এটা 1 ঘন্টার। এরপরে আমি করলাম ইটিভি দিয়েই আমার শুরু। এই তখন বন্ধন চলতো, মিমি আপার, আর সাথে এক্স্যাক্টলি, এবং সাথে ছিল বন্ধু বরেশু।
পাভেল ভাইয়ের সাথে ছিলাম আমি ওটাতে, লাবলু ভাই ছিল সাথে, মানে দুটো নাটক তখন শুরু দুটো হয়ে গেল। নাটক সিরিয়াল আমার তখন। তার মানে এই যে চলচ্চিত্র থেকে ছোট পর্দা যখন তুমি কাজ করতে এলে তখন ডিফারেন্সটা কেমন লাগলো, মানে ছোট পর্দায় কাজ করতে কেমন লাগলো আর বড় পর্দা যেহেতু এক্সপেরিয়েন্স, বড় পর্দাটাই আমরা ধরি যে সবার সবচেয়ে শেষ, ছোট পর্দা থেকে সবাই বড় পর্দায়, তো এটা কেমন উল্টোটা, মানে এটা কেমন লাগলো? আসলে বড় পর্দার কাজ করার আনন্দটা একদম অন্যরকম, খুব লিমিটেড টাইমের ভিতরে অভিনয় করা, প্র্যাকটিস করা, এবং ফিতার একটা মাপ থাকে, সবকিছুর একটা মাপ থাকে, লাইটের অনেক কিছু, লাইটিং অনেক কিছু আছে, একটা টেনশন কাজ করে ভিতরে। ফিল্মের মধ্যে একটা আলাদা একটা আনন্দ আছে কাজ করে, আমার ভালো লাগে, ভালো লেগেছিল, এখনো লাগে। আচ্ছা, একটা প্রশ্ন আমার মনে মানে এখন উকিঝুঁকি মারছে, যেটা হচ্ছে তোমরা তো দুজনেই চলচ্চিত্রের মানে অভিনয় করেছো প্রথমেই, তা বড় পর্দায় নিজেকে প্রথম দেখার অভিজ্ঞতা কেমন? রুবেল ভাইয়ের কাছ থেকে শুনি প্রথমে। মানে বড় পর্দায় আসলে এটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম। এটা মানে যারা অভিনয় করে বা যে নিজেকে অভিনেতা বা অভিনেত্রী হিসেবে কাজ করতে চায় কন্টিনিউয়াসলি, মানে এটা বোধহয় প্রত্যেকেরই জীবনের একটা স্বপ্ন থাকে যে যদি আমি বড় পর্দায় কাজ করতে পারতাম বা বড় পর্দায় নিজেকে দেখতে পারতাম। হ্যাঁ, যে আমি প্রথমত আমি চিন্তা করবো যে আজকে আমি যে নাটক করছি সেই নাটকটি কালকেই হয়তো মানে একদিনে 60 নাটক হচ্ছে এখন, প্রতিদিন 60 থেকে 80টা করে নাটক হয় প্রতিদিন, এবং সেটা থাকবে না। আমরাও যা কাজ করে এসেছি ওগুলো হয়তো ডকুমেন্টেশন নাই, তো ফিল্ম এমন একটা জিনিস যেটা নাকি ডকুমেন্টেশন থেকে যাবে, সেটা হিট ছবি হোক অথবা ফ্লপ ছবি হোক, যেটাই হোক না থেকে যাচ্ছে, একটা ডকুমেন্টেশন থেকে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এত বড় একটা বিশাল টিম নিয়ে কাজ করছে, ওখানে কিন্তু আমরা নাটক করতে গিয়ে যে ধরনের প্রেশারের মধ্যে কাজ করি ওখানে কিন্তু সেই বিষয়টি নাই। অনেক ইলোবোরেটলি মানে অনেক ডিটেইলি বিষয়টা কাজ করা হয়, যেমন সারাদিনে হয়তো একটা সিকোয়েন্স করা হলো বা দুটো সিকোয়েন্স করা হলো, ওটার জন্যই চর্চাই হচ্ছে, বারবার বারংবার চর্চাই হচ্ছে। যেটা চাঁদনিকে বলি যে আমরা জানি যে চলচ্চিত্রের নায়িকারা যখন হলে গিয়ে ছবি দেখে বোরখা টোরখা পড়ে যায় দর্শক তাদেরকে দেখে না ফেলে। আমি কখনো বোরখা পরে দেখতে যাই নাই, আমি ফার্স্ট দুখাই দেখেছিলাম নায়িকারা কিন্তু যেতে পারে না, এটা বেচারা কি করবে, ওনারাও তো অনেক হিট, এখনো তো ওনারা মার্কেটে গেলে আমি শুনি যে বোরখা পরে যায়। দর্শকের প্রত্যেকটা মানে চলচ্চিত্রের নায়িকারাই কিন্তু নিজের ছবিটা বড় পর্দায় দর্শকের পাশে বসে দেখে, কেন মতামত জানার জন্য, যে দর্শক কিভাবে নিচ্ছে, দর্শক কিরকম ভাবে কোথায় কাঁদছে কোথায় হাসছে। আমার একটা মানে দেখা একটা এক্সপেরিয়েন্স আছে, ঈদের দিন টিকিট কাটতে গিয়ে এমন হয়েছে যে টাকা দিয়েছি কাউন্টারে, কিন্তু হঠাৎ করে গ্যাঞ্জাম লেগে গেছে, খুব মানে মানে থাকে না যে খুব ধস্তাধস্তি হয়েছে বা খুব মানে ধাক্কাধাক্কি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, টাকাটা দিয়েছি টিকিট নিবো, এর মধ্যে ধাক্কা খেয়ে এবং তারপরে টাকা মিলছে, এবং তারপরে কি ব্যর্থ মনোরথে খুব মন টন খারাপ করে তারপরে বাসায় ফিরে আসতে হয়েছে। হ্যাঁ, তারপর দেন আবার অ্যাটেম্প নিয়েছি যে 2 দিন পরে বা 3 দিন পরে যাব। ছবি দেখার যে উন্মাদনা দর্শকের, এটা কি এখন আছে নাকি আমাদের ওই সিনেপ্লেক্স গুলোর মধ্যে কিছু উচ্চবিত্ত মধ্যবিত্ত কিছু রুচিবান লোকজন গিয়ে ছবি দেখছে? আমার যেটা মনে আছে, আমিও ছোটবেলায় ঈদে ফিল্ম দেখতাম, কারণ আমরা তখন আজিমপুরে থাকতাম কলোনিতে, বলাকা বিনাকা একদম আমাদের নিউ মার্কেটের সামনে। তা আমাদের মাশাআল্লাহ ফ্যামিলিটা অনেক বড়, আমরা যৌথ ফ্যামিলি সবাই, তো আমরা নিজেরাই ভাই বোন, 3 ভাই 2 বোন। তো হতো কি সব বড়গুলা তো তখন চম্পাপাড়া খুব হিট, বুঝছেন, তো আমি তো বেশি বুঝতাম না, তো ছোটবেলা থেকে ঈদের সময় আয় হায় ভাইয়ারা ছিনতাই করতো, এই দিবি না টাকা, জোর করে, কিছু বুঝতাম না, ক্যাবলা কানতে হতো, হ্যাঁ যাইতে হবে, আচ্ছা যাইতাম, তো ব্ল্যাকের টিকিট কাটতে হতো বলাকায়, হ্যাঁ অনেক ভিড় হতো, আমাদের হেঁটে হেঁটে আমরা চলে যেতাম, এবং আমাদের ফ্যামিলির সবাই মিলে মানে ব্যাটালিয়ান সহ মানে আমরা 15-20 জনের মতো এভাবে যেতাম ফিল্ম দেখতে ছোটবেলায়। আমার এখনো মনে আছে, হেঁটে হেঁটে যেতাম ফিল্ম দেখে, গান ওই ফিল্মের গান গেতে 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 সবাই মিলে ভাইয়ারা, আমার এখনো মনে আছে, আমার মানে চাচারা, আমরা সবাই অনেক মজা করতো। এখন তো তোমরাই তারকা, তোমাদের ছবি আরেকজন যাচ্ছে দেখতে, তোমরা যখন সেলিব্রিটি, রাস্তাঘাটে ভিড় হচ্ছে, বা এই দেখে কেনাকাটা করতে গেলে লোকজন অনেক রকমের মানে এই যে স্বাধীনতাটা আমরা বলি এটা হচ্ছে যে জনপ্রিয়তার বিড়ম্বনা বা খ্যাতির বিড়ম্বনা বলি, এটা কেমন ভাবে ফেস করো? আমি খুব পছন্দ করি, আমি খুব এনজয় করি, কারণ হ্যাঁ, কারণ আজকে সত্যি কথা আপা, আপনি এখানে বসা, রুবেল ভাই বসা, আমি বসা কিন্তু দর্শকের চাহিদার জন্য। ওনারা যদি আমাদেরকে ভালো না বাসতো তাহলে আমরা এখানে বসতে পারতাম না, আজকে ঈদে এত সুন্দর আড্ডাও দিতে পারতাম না। তো ওনাদেরকে আমাদের সম্মান করা উচিত, ওনাদেরও আমাদেরকে সম্মান করা উচিত। তাই আমি যখন বাইরে যাই, আমার সাথে যদি কোনো
মানে দর্শকের দেখা হয় বা পছন্দ করে এরকম কেউ যদি বলে বা ছবি তুলতে চায়, আমি কখনো মানা করি না, আমি খুব এনজয় করি এবং আমার খুব ভালো লাগে। এবং মজার বিষয় আছে, এমনও হয়েছে আচ্ছা একটু ধরে দেখি না, একটু ধরে দেখি, অনেক সময় অনেক আপারা আন্টিরা এরকম ধরে ধরে দেখতো যে না আসলে কি না, এভাবে ভাবে ধরে দেখতো চুলটা আলগা কিনা এরকম দেখতো, তো খুব ভালোই লাগে আমার কাছে, আমি খুব পছন্দ করি। ঈদের কাজ নিয়ে একটু কথা বলি, এবার ঈদে কে কি কাজ করলো, তা তার আগে আমরা আবারও একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, তবে আমরা আবারও ফিরে আসছি, এই কথাটা দিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও আমরা ফিরে এলাম ধ্রুব তারাদের সঙ্গে নিয়ে। চাঁদনি, যেটা আমি বলি যে এই যে অভিনয় জানলাম, নাচ জানলাম, রুবেল ভাইয়ের গলা কিন্তু খুব ভালো। আমি মানে রুবেল ভাইকে বলবো যে রেডিওতে কাজ করার জন্য। না, আমার খুব ইচ্ছা ছিল আসলে, মানে অনেকে বলেছিল, কিন্তু ওনার গলাকে আমি বলি গুরুম গারুম গলা। কি গলা? গুরুম গারুম, মানে গর্জন দেয় না, মেঘ গর্জায় ঘুম 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 ঘুম, এত বেশি বেস। মাশাআল্লাহ, ওনার গলা খুব ভালো লাগে আমার। হ্যাঁ, এবং আসাদ বাবা আমার ওনাদের দুজনের গলার মধ্যে খুব সিমিলার লাগে, গুরুম গারুম, মানে এই জন্য আমি বলি গুরুম গুরুম, গর্জন, মেঘের গর্জনের মতো। উনি আবৃত্তি করলে খুব সুন্দর হবে, একটা করেন না, শুনি। আফ্রিকা একটা কবিতা আছে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচ ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা। খুবই সুন্দর, মানে মানে রুবেল ভাইয়ের ওই সে বজ্র কণ্ঠ, ওরকম গমকি গুরুম গারুম কণ্ঠ, একটা ভালো কবিতাই সিলেক্ট হয়েছে। যেটা আমার মনে আছে, আমরা যখন থিয়েটারের প্রথম অনুশীলন করি ওয়ার্কশপ, তখন ফেরদৌসী ভাবি, মানে ফেরদৌসী মজুমদার, উনি আমাদের বঙ্কিম থেকে, মাইকেল থেকে কঠিন কঠিন সব দাঁত ভাঙা নিয়ে আসতেন, ওগুলো পড়াতেন। উঠিলা রাক্ষসপতি প্রসাদ কনক উদয় চলে দিনমণি যেন অংশ মালি, চারিদিকে শোভিল কাঞ্চন লঙ্কা মনোহরা পুরী, হে মোহর্ম সারি সারি পুষ্প বহন মাঝে, মানে দাঁত মুখ সব খুলে পড়ে যাবে। আর মনে আছে আমরা একটা নাটক করেছিলাম, আপনাকে দেখে কিন্তু আমার আজকে মনে পড়েছিল, আমরা ছন্দে ছন্দে একটা নাটক করেছিলাম, আমি আর রুবেল ভাই। কি নাম কি ছিল? আড়াইতলা বাড়ি, আমি আর উনি করেছিলাম। অনেকে ছিল, জয় ছিল, বিজুরি আপু ছিল, শায়ের খানের লেখা ছন্দে ছন্দে, মনে আছে? ফালি ফালি, আপনাকে কি কি জানি আমি বলি, বল একটু, কি জানি মোর মনে নাই, পুরা ছন্দে ছন্দে ছিল। বাপ্পার সাথে পরিচয়টা কিভাবে হলো? কারণ তুমি হচ্ছে অভিনয়ে বা চলচ্চিত্রে, বাপ্পা অন্য ভুবন, সঙ্গীত ভুবনেরও, এই যে দুই ভুবনের দুই বাসিন্দা। এটাও মজার একটা কাহিনী, ঈদ নিয়ে কাহিনী ছিল। আচ্ছা, এটা শুনি তাহলে। ঈদের অনুষ্ঠান? হ্যাঁ, ঈদেরই অনুষ্ঠান ছিল একটা, ঈদের অনুষ্ঠানে। তো ওখানে ছিল যে গায়করা গাইবে, তা আমার প্রথমে করার কথা ছিল আগুন দুলা ভাইয়ের সাথে, মানে আমাদের তান্নাপা, উনি নাচ করতেন, নাচ করেন এখনো। তো ওনার মানে আগুন ভাইয়ের সাথে ছিল, কিন্তু সামহা ওনার সাথে আমার ডেটে মিলে নাই। তো তখন বাপ্পা ভাইয়ের সাথে, মানে বাপ্পা মজুমদারের সাথে ওনার সাথে ছিল। তো ওনারই একটা গান ছিল মেঘে ঢাকা শশী, ওটার সাথেই নাচ করলাম ফার্স্ট। তো তখন আমার মাই বললো যে জানো, আমার মেয়েকে দিয়ে আমার গান গাওয়ার খুব শখ। আমি আম্মা প্লিজ তুমি চুপ করো তো, সবসময় এত কিছু ভালো লাগে না আমার। তো যাই হোক, এরপরে উনি ফোন নাম্বার নিল, তো মাঝে মাঝে টেক্সট করতো, হাই হ্যালো। তো ওই সময় আমার মাস্টার্স শেষ কমপ্লিট, তো তখন আমার বিয়ের কথা চলছে। তো তখন উনি একদিন হঠাৎ করে রাত্রে 2টার সময় বললো যে তোমার তো কাউকে না কাউকে তো বিয়ে করতে হবে, তো তুমি আমাকে করলে কেমন হয়? তখন আমি বললাম আমার কোনো আপত্তি নেই, আপনি যদি আমার মা বাবাকে কনভিন্স করতে পারেন আমি রাজি। তারপরে উনি আমার মা বাবার সাথে কথা বলে কনভিন্স করে আগালো, প্রস্তাব আসলো, হয়ে গেল। মানে তার মানে খুব একটা ঝামেলাটা না না না, প্রেম করি নেই, বিয়ের পরেই প্রেমটা হয়েছে আসলে। না করলে সেটা না হয় বলবে। না না, সত্য কথা, এখন তো বিয়েই হয়ে গেছে, এখন তো আর লুকানো ছাপানোর কিছু নাই। বাপ্পার সাথে কি গান গাওয়া হয়? বাপ্পা অনুরোধ করে? আর বলেন না, বিয়ের পরে প্রতিটা ঈদেই বাধ্যতামূলক ছিল গান গাইতে হবে। হ্যাঁ, এটা বাপ্পার গান। ওর সাথে আমি অনেকগুলো গান করেছি, ওরই গাওয়া গান একটা শুনতে পারি? আচ্ছা ঠিক আছে। আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি আনমনে বসে আছো। বাহ, খুব সুন্দর, খুবই সুন্দর, গানগুলো খুব ভালো। আমার কি মনে হয় রুবেল ভাই, মানে ও গানের গলায় হয়তো ছিল, কিন্তু বাপ্পার সাথে সংসার করতে গিয়ে ওর গলা আরো ধারালো হয়েছে। আই হাই, কি বলে হয়েছে। এখন আমি তো গান গেছি, উনি আবৃত্তি করলে, এখন আপনি কিছু করেন, আপনি আমাদের একটা গান শোনান। আচ্ছা, না শোনাবো, আমি তো আছি, আমি হোস্ট, আমি সবার শেষে গান শোনাবো। তার আগে আমরা একটু রুবেল ভাইয়ের দিকে যাই।
একটু শুনি কি বিয়ে সংসার দাম্পত্য সংকট নিয়ে একটু কথা বলি। কেমন চলছে সংসার? তারপরে চলছে প্রেম সম্পর্কে ধারণা কি? প্রেম সম্পর্কে ধারণা কি, এটা তো একটা অন্যরকমের জিনিস। এটা একটা প্রেমের সংজ্ঞা কি আপনার কাছে? প্রেমের অদ্ভুত, আশ্চর্য, বায়বীয় একটা মানসিক এবং শারীরিক একটা ফিলিংস, কিন্তু যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। বিয়ের পরে প্রেম হতে পারে? ভালো লাগা বিয়ের পরে যদি কাউকে ভালো লাগলো সেক্ষেত্রে কি করবে? কেন হবে না? হতে পারে কারণ প্রেমটা কখন আসবে এটা কেউ বলতে পারে না, আগে না পরে না আগে। এটা তাহলে ওই যে ওই গানের মতো যে প্রেম একবারই এসেছিল নীরবে, আমার মনে মনে এই গানটা মনে হচ্ছিল এখনই। হ্যাঁ না 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 না, কিন্তু কথা হলো যে প্রেম ভালোবাসার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই, অ্যাড্রেস নাই, কিছু নাই, সময় নেই, কোনো বায়ুবিয়র মতো মানুষকে ভালোবাসা যায়, প্রেম সেটা না, আবার প্রেমিক প্রেমিকার প্রেম সেটাও না। তোমার সাথে আমার একটা ভালো লাগা ভালোবাসা প্রেম থাকতে পারে, মা বাবা ভাই বোন ফ্যামিলির ওনার সন্তানকে উনি ভালোবাসে, কবিতার আরেক রকমের। নাচকে আমি ভালোবাসি, নাচের সাথে আমার প্রেম, সত্যি কথা। যেটা আমাদের কাছে এমন আছে ফ্যামিলির মধ্যে বা দূরের মানুষের কাছে যে পছন্দ করে না, কি করছো অভিনয় লুকিয়ে লুকিয়ে, অনেকে লুকিয়ে লুকিয়ে আসছে, বাবাকে বলিস না, বা ওর ফ্যামিলির কেউ যদি জানে তাহলে কিন্তু ভালো হবে না। এটাও কিন্তু একটা প্রেম থেকেই করা। আচ্ছা, আমাদের এই তর্কটা মানে অমীমাংসিতই থেকে যাক। আমরা এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন, মানে ধ্রুব তারার সঙ্গে থাকবেন, ধ্রুব তারাদের সঙ্গে থাকবেন। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের ধ্রুব তারা অনুষ্ঠানে দুজন তারকাকে নিয়ে। আমার বাঁদিকে আছেন বিশিষ্ট অভিনেতা আহমেদ রুবেল এবং ডান দিকে চাঁদনি। ওদের সাথে কথা বলছিলাম, অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম। কিছু বিষয় আমাদের মীমাংসিত হয়েছে, কিছু অমীমাংসিত রয়ে গেছে। যাই হোক, আমরা আরো কিছু কথা বলবো, আপনাদের জন্য আরো অনেক কথা জমে আছে। দর্শক মণ্ডলী, আমাদের এতক্ষণ ইন্টারভিউ ছিল শাহীন বকুল। এখন শাহীন বকুলকে আমরা কিছু কথা চাঁদনি জিজ্ঞেস করেছে, কিছু কথা আমি বলবো, বা কিছু তার করার কথা, কিন্তু যেমন গান গাওয়ার কথা তার। দেখি এটা দিয়ে দেন, আমরা শাহীন বকুলের ভূমিকা বলতে আপনি শাহীন বকুল আমাদের ভূমিকা বলতে এখন শাহীন বকুল আমাদেরকে, ওনাকে প্রশ্ন করবো, কিছু থাকবে কিন্তু গান গাওয়ার কথা, সে বিষয়টি আমরা এখন গান গেয়ে শোনাবেন শাহীন বকুল। ভুলে গেলে হবে না, গান গেতে হবে। গান এটা মানে এটা হলো চাঁদনির ষড়যন্ত্র। আমাকে মানে মানুষের কণ্ঠ কত মানে বেসুরা হতে পারে এটা দর্শকদের। আচ্ছা, আমি নিজেকে এখনো মনে করি যে মঞ্চকর্মী, এটা বলতে আমার বেশ গর্ব হয়। এটা রুবেল ভাই। তা আমাদের সম্প্রতি যে নাটকটা প্রথম পাঠ্য করেছি বুদ্ধদেব বসু, কর্ণ আমার কাছে এসেছে, সেখান থেকে আমি 4 লাইন একটু বলি। কর্ণ, তাহলে সব শুনো। কুমারী আমি তখন, সদ্য যৌবনা, বালিকার মতো চঞ্চল চিন্তাহীন। একবার দুর্বাসা অতিথি হয়ে এলেন আমার পিতৃগৃহে, আমি তার সেবা করলাম। আমার যত্নে তুষ্ট হয়ে দেবতা বর দিলেন আমাকে, শেখালেন একটি অতি গূঢ় আহ্বান মন্ত্র, যার উচ্চারণে দেবতার আকৃষ্ট হবে আমার কাছে, আমার পুত্রের জন্মের জন্য। দুর্বাসা আমাকে সতর্ক করে দিয়েছিল, কন্যা অবস্থায় কখনোই মন্ত্র বলো না, এমনকি রাজবধূ হয়েও কখনো বলো না, যদি পতি আজ্ঞা না দেন। সদ্য তরুণী আমি, প্রায় বালিকা। আমার কৌতূহল হলো জানতে, সত্য কিনা দেবর্ষীর বর, আমি যোগ্য কিনা দেবতার দৃষ্টির। সেই রাত্রি আমি ছিলাম স্নাতা, যৌবনে অনুভস্ত, দেহে মনে উৎসুক, কোনো এক অস্বাদিত মধুর জন্য অপেক্ষমান। আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। থ্যাংক ইউ। এবার আমার কি ক্ষমতা ফিরে পাবো? আমি মেনেছি, আমি তোমাদের কথা মেনেছি, আমার ক্ষমতা আবার আমাকে ফিরিয়ে দেওয়া হোক, কারণ আমাদের শেষে কিন্তু একটা মজার অংশ আছে। আবার কি? যেটা হচ্ছে র্যাপিড ফায়ার। দ্রুত প্রশ্ন, দ্রুত উত্তর, নো চিন্তা, কোনো চিন্তা ভাবনা করা যাবে না। ছোট দিয়ে শুরু করি না, ছোটদের চাঁদনি আমাকে দিয়ে শুরু, আবার ঝটপট, কোনো ভাবা চিন্তা কোনো কিছু করা যাবে না, মানে প্রশ্ন এবং উত্তর। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করি। বাংলাদেশে জন্মেছো বলে কি ফিল হয়, প্রাউড অর গিলটি? অবশ্যই প্রাউড ফিল করি। নারী হয়ে জন্মেছো বলে কি ফিল হয়? অহংকার হয়। অভিনেত্রী না হলে কি হতে? ডাক্তার, পশুদের। হ্যাঁ, আমি খুব ভালোবাসি পশু। কুরবানিদের ভালো ডিমান্ড হতো।
আর ভাই যাই হোক, এই যে কোরবানি ঈদের আগে গরুদের নাকি কি ইনজেকশন দিয়ে কি কি খাইয়ে মোটা তাজা করানো হয়, এগুলোর বিরুদ্ধে একটু তখন হ্যাঁ করতে পারতাম, ভালোই হতো। তাহলে এটা ভালো হতো, আমরা মিস করলাম। যাই হোক, আচ্ছা কোন সময়টা ভালো, এখন নাকি ছোটবেলা? ছোটবেলা। কেন? অনেক মাস্তি করা যেত, লাফালাফি দাপাদাপি করা যেত। এখন তো বড় হয়ে গেছি, দাপাদাপি লাফালাফি সহজে করা যায় না। আচ্ছা, বিয়ের আগে ভালো ছিলে নাকি পরে? দুটো দুই রকম। দুটো দুই রকম একটু এড়িয়ে গেল না, মানে না না না, দুইটার অনুভূতি দুই রকমের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। দর্শকদেরকে অবশ্যই ঈদের শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনারাও সুস্থ থাকবেন। ফলাফল পরে জানানো হচ্ছে। আহমেদ রুবেল, ঝটপট প্রশ্ন ঝটপট উত্তর। কোন চরিত্রটি এখনো করা হয়নি? এরকম অনেক চরিত্র আছে যেটা করা হয়নি। বাংলাদেশের ভবিষ্যৎ কি? বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই ভালো, অবশ্যই ভালো। রাজনীতি করার ইচ্ছে আছে? রাজনীতি করার ডিরেক্টলি ইচ্ছে না থাকলেও রাজনীতি বিষয়টার প্রতি আমার আকর্ষণ আছে, আগ্রহ আছে অনেক বেশি। এখন নাটকের পাশাপাশি টক শো অনেক জনপ্রিয়। এখন কি মনে হয় কে বেশি আলোচিত, নেতা না অভিনেতা? বর্তমান বাংলাদেশের অবস্থায় বলা যায় যে নেতাই আসলে। আচ্ছা, অবসরে কি করেন? অবসরে গান শুনি, বই পড়ি। বলিউডের ছবিতে কাস্টিং পেলে নায়িকা হিসেবে কাকে চাই? এটা প্রশ্নটা চাঁদনির জন্য ছিল না? হ্যাঁ, চাঁদনি হতে পারে। পরিচালনার ইচ্ছা আছে নাকি? আছে, সেটা অনেক মানে অদূর ভবিষ্যতে হয়তো বা। আচ্ছা, এবার একটা গল্পের মতো খ্যাতির বিড়ম্বনা জীবনে নিশ্চয়ই ঘটেছে, ছোট্ট করে শুনতে চাই। না, এটাকে আমি বিড়ম্বনা হিসেবে দেখি না। মানে এরকমও আছে যে দেখা গেল যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা শুটিং করতে গেলে আমাদের সামনে এসে হাজির হয়, নানা প্রশ্ন করে। এটাকে আমি খুব নেগেটিভলি দেখি না, আমি পজিটিভলি দেখি, যেটা আমি করি বলেই তো আমার কাছে এসছে, নাহলে তো করতে আসতো না। ভালো উত্তর দিয়েছেন। তো এখন আমরা তো ফলাফল পেয়ে গেলাম, কত পেল? আমরা কাকে জয়ী কাকে বিজয়ী দুজনকেই জয় করে ফেলি, কারণ এই ঈদের দিন আমরা কারো মন খারাপ করা যাবে না। আমাদের এই ধ্রুবতারা অনুষ্ঠানে দুজন তারকা এসেছে, আমরা কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার বুকে, মানে এই মনোভাব নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। আহমেদ রুবেল এবং চাঁদনি, তোমাদের দুজনকেই অনেক 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 মানে ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা এবং ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আপনাকেও ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক এবং মাই টিভিকে ঈদ মোবারক। মাই টিভির যারা দর্শক রয়েছেন তাদেরকেও ঈদ মোবারক। এবং পাশাপাশি এটা যেহেতু কোরবানির ঈদ, কোরবানি ঈদে পশু আমাদের যে গরু কাটে, এটার যে বর্জ্য আছে সেটাকে, শহরটাকে সবকিছু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, দেশকে ভালোবাসবেন। ধন্যবাদ। শেষ হইয়াও হইল না শেষ, অবশ্যই শেষ, তবে শেষের পরেও রয়ে গেছে একটু অশেষ। আমরা চাঁদনির গান শুনতে একটা খুব ভালো গান হতে হবে। চাঁদনি কি বলবো, গায়ক এবং সুরকার, কম্পোজার, কি বলে সম্মান। আকাশ থেকে ফেলবে ছায়া মেঘে ভেসে যাওয়ার, শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়ায়, দূরের ওই গাংচিলেরা নামবে জলের পরে।